हेलो एंड वेलकम टू माई चैनल। आज के আমরা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 2। কিছু কোশ্চেন আবার আছে আজকে আমরা আলোচনা করব, যেগুলো আশেপাশে যা যা পরীক্ষা আসছে সবার জন্য, সমস্ত রকম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো শুরু করি। আর কিভাবে প্র্যাকটিস সেটগুলো তোমরা ডিল করবে সেটা তো আমি আগের ভিডিওতেই বলেছি। কোশ্চেন আসার পরের মুহূর্তে তোমরা ভিডিওটাকে পজ করো, কোশ্চেনটা নিজে সলভ করার চেষ্টা করো, দেন তোমরা ভিডিওটা আবার প্লে করে দেখে নাও যে তোমাদের কোথায় ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, যা হয়েছে। তো চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করি। আচ্ছা, তো দেখো প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন, সিআইয়ের কোশ্চেন। কী দেওয়া আছে? 8% বার্ষিক হারে 6250 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আমাকে বের করতে হবে। এই অঙ্কটা বেসিক্যালি আমি 2-3টে মেথডে করতে পারি। তো আমি তোমাদেরকে দুটো মেথডেই দেখিয়ে দিচ্ছি কিভাবে সলভ করব। একটা আমি করব এটাকে রেশিও মেথডে, আর একটা আমরা করব ট্রি মেথডে। যখন ক্লাসগুলো চক্রবৃদ্ধির ক্লাস করেছি তখন দুটো মেথডই আমরা কিন্তু শিখেছি। তো দেখো সেটাকে ফার্স্ট আমরা রেশিও মেথডে কিভাবে সলভ করব। এই যে সুদের হার, এটাকে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে। সুদের হার আছে 8%। 8% মানে 2/25। নিচেরটা সবসময় প্রিন্সিপাল হয়, ওপরেরটা ইন্টারেস্ট হয়, তাই না? যদি 25 টাকা প্রিন্সিপাল ছিল, 1 বছরে সে ক টাকা ইন্টারেস্ট পেয়েছে? 2 টাকা। 2 টাকা ইন্টারেস্ট পাওয়ার পর, সুদ পাওয়ার পর তার টাকাটা এখন কত টাকা হয়ে যাবে? 27 টাকা হয়ে যাবে। ঠিক এরকম করে ক বছর আছে, ক বছর চলেছে, ঘটনাটা 2 বছর চলেছে, সেই জন্য আমরা দুবার লিখব, 25 থেকে 27। তারপর করে দেবো আমরা। তাহলে এই দিকেরটা কী লিখছি? এই দিকেরটা আমরা প্রিন্সিপাল লিখছি, তাই না? 25 টাকা প্রিন্সিপাল, আর 27 টাকাটা কী হয়ে গেছে বলো তো? সুদটা যোগ করছি প্রিন্সিপালের সাথে, তার মানে সেটা কী হয়ে গেছে? অ্যামাউন্ট। তো সেটা 2 বছরের জন্য দুবার লিখলাম। 2 বছর পর প্রিন্সিপালটা কত দাঁড়াচ্ছে আমার কাছে? 625, আর অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 729। 625 আর 729। তাহলে আমাকে একটা জিনিস বলো, তাহলে প্রিন্সিপাল 625, অ্যামাউন্ট 729, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে? না, এই দুটো মাইনাস করে দিলেই পেয়ে যাবো, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, আমরা পেয়ে যাচ্ছি 104। তো এইগুলো আমার চলে এলো রেশিওতে সব। 625 রেশিও প্রিন্সিপাল, 729 রেশিও অ্যামাউন্ট, আর 104 রেশিও চক্রবৃদ্ধি সুদ। কিন্তু আমাকে প্রিন্সিপালটা দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে কত? 6250। আমার এখানে কত এসছে? 625, মানে এর 10 গুণ হচ্ছে প্রিন্সিপাল। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? আমার কাছে যেটা বেরিয়েছে রেশিওতে তার 10 গুণ, মানে 1040। এটাই হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? এটা তো একটা মেথড চলে গেল। নেক্সট ট্রি মেথডেও আমরা এটা দেখে নিই কীভাবে করব। দেখো 8% মানে আমি কত বললাম? 2/25। ট্রি মেথডে কী করতে হয়? এই নিচে যেটা পাবো মানে হরটাকে লিখবো ফার্স্ট 25, তারপর যত বছর বলবে সেটা টু দি পাওয়ারে লিখে দেবো। কত বছর বলেছে আমাকে? 2 বছর। তাহলে 25-এর স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে কত হয় 25-এর স্কোয়ার? 625। এই 625কে আমি এখন ধরবো প্রিন্সিপাল। ঠিক আছে, এইটাই ট্রি মেথডের নিয়ম। হরে যেটা থাকবে সেটা লিখবো, সময় যেটাকে যত বছর বলবে সেটাকে পাওয়ারে লিখে দেবো, নিয়ে কত আসছে দেখবো, সেটাকে আমরা প্রিন্সিপাল ধরবো। ঠিক আছে, তাহলে 625 হচ্ছে প্রিন্সিপাল। 1 বছর, 2 বছর, 2 বছরের জন্য দুটো শাখা বানিয়ে দিলাম, ট্রির গাছের দুটো শাখা। রেট কত? 2/25। তাহলে 625-এর যদি 2/25 করি, 625-এর 2/25 করলে কাটাকাটি করে আমরা কত পাবো? 50। আবার যদি 50-এর 2/25 করি তাহলে আমরা পেয়ে যাব 4। আমরা জানি নিচের এই পুরোটাই হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, ওপরেরটা কী বললাম? প্রিন্সিপাল। নিচের এই পুরোটাই হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? তাহলে পুরো কম্পাউন্ড ইন্টারেস্টটা কত আসছে? 50, 50, 100, আর 4, 104। প্রিন্সিপাল আমাদেরকে কত বলে দিয়েছে? 6250। আমরা কত ধরেছি? 625, মানে এটা 10 গুণ বলে দিয়েছে প্রিন্সিপাল। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা হয়ে যাবে এটা 10 গুণ, মানে 1040 হয়ে গেল অ্যান্সার। তো এই দুটো মেথডেই কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। আশা করছি সবাই বুঝতে পারছো। আমি মেথডগুলো এত ডিটেলসে এখন যাচ্ছি না,
আমি জাস্ট ওপরে ওপরে তোমাদেরকে এটা সলভ কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলেছে এটা, আচ্ছা স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। 45 কিলোমিটার বেগে যাচ্ছে 130 মিটার দীর্ঘ একটা ট্রেন 30 সেকেন্ডে অতিক্রম করতে পারে একটা সেতু। আচ্ছা, তো সেই সেতুটার দৈর্ঘ্য কত? দেখো ফর্মুলা তো এর একটাই, ডিএসটি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ডিএসটি। যেমন আমরা জিএসটি শুনেছি সেরকম এটা হচ্ছে ডিএসটি। আচ্ছা, একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করবে, ধরো এটা ট্রেন, ঠিক আছে, আর ও একটা সেতুকে অতিক্রম করছে, এটা হচ্ছে সেতু। তো এই ট্রেনটা যখন পুরোপুরি এইখান থেকে এখানে পেরিয়ে যাবে, ট্রেনটা যখন এই পজিশানে চলে আসবে, মানে ট্রেনটা পেরিয়ে তখন পুরোপুরি চলে গেল, একদম পেরিয়ে পুরোপুরি চলে গেল, তখনই একমাত্র আমরা বলবো সেতুটাকে অতিক্রম করছে। তার মানে একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করবে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করতে হবে। আশা করি এটা তোমাদের জানা আছে। তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এখানে কত বলে দিয়েছে? 130 মিটার। তাহলে 130 মিটার প্লাস সেতুর দৈর্ঘ্যটা কত জানি না, আমরা 100 নিলাম। তাহলে এটাই হচ্ছে টোটাল ডিস্টেন্স যখন একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করবে। স্পিডটা কত বলে দিয়েছে? 45। দেখো কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করে নিই, কারণ বাকিগুলো মিটার আর সেকেন্ডে দেওয়া আছে। কী করতে হয়? 5-এর 18 দিয়ে গুণ ইন্টু টাইমটা কত বলে দিয়েছে? 30 সেকেন্ড, তো 30 দিয়ে গুণ। বাস কাটাকাটি করবো, 9 দিয়ে করছি, 9 2 18, 5 9 45, 2 15 30। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 130 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 25 ইন্টু 15, 25 আর 12 37। তাহলে এক্স সমান কত হয়ে যাবে? 130 মাইনাস হয়ে যাবে, এখান থেকে 130 জাস্ট মাইনাস করে দেবো, অ্যান্সার চলে আসবে আমার কত? 5 4 2, 245 মিটার। তাহলে এটাই আমার কাছে হয়ে গেল সেতুর দৈর্ঘ্য। আশা করি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট চাই। আচ্ছা, এটাও স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই কোশ্চেন, বাট এই কোশ্চেনটা একটা স্পেশাল টাইপ, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে, আশা করি সবার মনে আছে। দেখো অজয় এক্স থেকে ওয়াইয়ে যাচ্ছে আর বিজয় ওয়াই থেকে এক্সে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই, অজয় এই দিক থেকে এই দিকে যাচ্ছে আর বিজয় এই দিক থেকে এই দিকে আসছে। মাঝে কোথাও ওদের একটা সাক্ষাৎ হয়েছে কোনো একটা জায়গায়, মিটিং পয়েন্ট, ঠিক আছে, ধরলাম এই জায়গায় সাক্ষাৎ হয়েছে। এবার সাক্ষাৎ হওয়ার পর অজয় 3 ঘন্টা 12 মিনিট লাগায় এটাকে, মানে তার গন্তব্যস্থলে পৌঁছাতে। সাক্ষাতের পর অজয় 3 ঘন্টা 45 মিনিটে ওয়াই পৌঁছায়, তাহলে 3 ঘন্টা 12 মিনিটে, তাহলে এটা লেগেছে 3 ঘন্টা 12 মিনিট, মানে 12/60 লিখে দিলাম। মানে আমি যদি কাটাকাটি করি 5 12 60, তাহলে 3 5 15, 16/5, তাহলে আমি বলতে পারি 16/5 ঘন্টা পর সে ওয়াইয়ে পৌঁছেছে। এবং বি সাক্ষাতের 1 ঘন্টা 48 মিনিট পর এক্সে পৌঁছেছে, তাই না? বি এক্সের দিকে যাচ্ছিলো, 1 ঘন্টা 48 মানে হচ্ছে 1 পূর্ণ 48-এর 60। আমি যদি কাটাকাটি করি 4 5 5 5 4 9, 9 5, তাহলে আমি বলতে পারি 9 5 ঘন্টা পর সে বি এক্সে পৌঁছেছে, তাই তো? তাহলে দেখো এই টাইপটা ভালো করে মনে রেখো, আগেও বলেছি কি হয় ফর্মুলাটা, S1/S2 ইজ ইকুয়াল টু √T2/T1। যখন সাক্ষাতের পর গন্তব্যস্থলে পৌঁছানোর টাইমটা দেওয়া থাকবে আর তাদের স্পিডগুলো দেওয়া থাকবে, তখন আমরা এই ফর্মুলাটাই কাজে লাগাবো। কীভাবে এই ফর্মুলা আসছে সেটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে। তাহলে জাস্ট আমরা এখানে এখন অ্যাপ্লাইটা করব। তাহলে S1/S2, S1 মানে 1 বলতে এখানে অজয়ের স্পিড বলা আছে? বলা নেই, এটাই আমরা বের করব। আচ্ছা, বিজয়ের স্পিড বলেছে 50, আর T2 মানে বিজয়ের টাইম হচ্ছে 9/5 বাই T1 মানে
অজয়ের টাইম আছে 16/5। আচ্ছা, এটা উল্টে যাবে, 5-এর 16, কারণ বাই করলে, তাই না? রুট ওভার আছে, তাহলে রুটটা উঠে গেলে কত হয়ে যাবে? 9-এর রুট 3 আর 16-র রুট 4। তাহলে এক্স সমান হয়ে যাবে 3/4 ইন্টু 50, মানে হয়ে যাচ্ছে তোমার পয়েন্টে অ্যান্সার আসবে 37.5। অপশান ডি। খুব ভালো, খুব ইম্পর্টেন্ট, সহজ অঙ্ক। বাট তুমি যদি এই ফর্মুলা না মনে রেখো, এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে তোমার কাছে। আশা করি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট যাওয়া যাক। আচ্ছা, বলেছে একটা কঠিন আয়তঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 1900 সেন্টিমিটার স্কোয়ার। দৈর্ঘ্য প্রস্থ বলা আছে 20 আর 10। তাহলে এটাকে গলিয়ে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ঘনক তৈরি করা যাবে? দেখো, এই জিনিসটা তোমাদেরকে আগেই বলেছি যে কোনো কিছুকে, কোনো একটা শেপ, কোনো আকৃতির কোনো একটা জিনিস আছে তোমার কাছে, তুমি সেটাকে গলিয়ে অন্য একটা আকৃতির কিছু বানাচ্ছ। যখনই এই ধরনের কোশ্চেন আসবে, তুমি দুটো আকৃতির আয়তনটাকে সমান করবে, ঠিক আছে? আয়তন বা ভলিউমটাকে তুমি সমান করবে। এবার দেখো, এইখানে যে কোশ্চেনটা দিয়েছে, সেইখানে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, কিন্তু উচ্চতাটা বলা নেই। তাহলে ফার্স্ট কাজ আমার হবে, কারণ আয়তন বের করতে গেলে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা জানতে হবে আমাকে, তাহলে আমি বের করতে পারবো আয়তন। কিন্তু এখানে উচ্চতা বলা নেই, কিন্তু তার পরিবর্তে একটা ডাটা আমার কাছে বলে দেওয়া আছে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আয়তঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? 2 ইন্টু LB, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটাই হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর এটাই কত বলে দিয়েছে? 1900। দেখো, দৈর্ঘ্য আর প্রস্থটা তো আমি জানি, 20 আর 10 বসিয়ে দিই। 2 ইন্টু 20 ইন্টু 10 মানে 200, একবারে ডাইরেক্ট লিখলাম। LB মানে কত হবে? 20 ইন্টু 10 মানে 200, প্লাস LH, L কত? 20 দৈর্ঘ্য, এইচটা জানি না, তাহলে এটা 20H প্লাস 10H সমান 1900। এটা জাস্ট ক্যালকুলেশন করবো। দেখো, 1900কে কেটে দিই আমি, কত হয়ে যাবে? 2 9 18, 2 5 10, 950। এটা কত হচ্ছে? 20H আর 10H মানে 30H, আর 200টা ওই দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, মানে কত হবে? মাইনাস হলে তোমার হয়ে যাবে এটা 750। তাহলে H সমান কত হয়ে যাবে? H সমান হয়ে যাবে 750/30, মানে 0 0 কেটে যাবে, 3 2 6, 3 5 15। হাইট পেয়ে গেলাম আমরা কত? 25। এবার দেখো, যখন আমরা হাইট পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এবার আমরা আয়তঘনকের বার করতে পারবো। কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, এটা হয়ে গেলো আয়তঘনকের আয়তন। আর এইদিকে ঘনক করেছে, ঘনকের আয়তন কি হয়? ঘনকের আয়তন হয় A³ মানে 5 সেন্টিমিটার বাহু বলেছে, মানে 5³ 5 ইন্টু 5 ইন্টু 5। কোশ্চেন বলেছে কয়টি ঘনক হবে? এটা তো একটি ঘনকের আয়তন লিখলাম, কটি ঘনক হবে তো জানি না, এক্সটি ঘনক ধরেছি, সেই জন্য এক্স ধরে নেব, ইন্টু এক্স। একটা ঘনকের আয়তন A³ মানে 5/3, 5 ইন্টু 5 ইন্টু 5। কিন্তু কটি ঘনক? অনেক কটা তো ঘনক তৈরি করেছি আমি, কতগুলো জানি না, সেই জন্য সেটা কত ধরলাম? এক্স ধরে নিলাম, ইন্টু এক্স করে দিলাম, তাহলে এক্সটি ঘনকের আয়তন হয়ে গেল। এবার জাস্ট কাটাকাটি করবো, 5 5 25, 25 কেটে গেল, 5 2 10, তাহলে এক্সের ভ্যালু কত ছিল? 20 দিয়ে 40। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট। দেখো, কে এর কোন মানের জন্য, এটা বিভাজ্যতার কোশ্চেন, নাম্বার সিস্টেমের। এই নাম্বারটা 6 দ্বারা বিভাজ্য। দেখো, 6 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে সেই নাম্বারটা অবশ্যই 2 দ্বারাও বিভাজ্য হবে আর 3 দ্বারাও বিভাজ্য হবে। আর 2 দ্বারা বিভাজ্যতার আমরা সিম্পল নিয়ম জানি যে সংখ্যাটার শেষে যেন জোড় সংখ্যা থাকে। তাহলে কে শেষে কে আছে? কে আছে তো, তাহলে কে এর মানটা অবশ্যই 9 আর 7 হবে না, কারণ শেষে তো জোড় চাই, তাই না? তাহলে 4 বা 8-এর মধ্যে কেউ একটা অ্যান্সার হবে, এটা তো আমরা বুঝতে পারছি।
এবার 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর যতগুলো অঙ্ক আছে, ডিজিট আছে, ডিজিটের যোগফলটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কীরকম? সংখ্যাটা কত লেখা আছে দেখি, K460K। এবার দেখো যোগ করে কত আসছে, 7 আর 2 9, 9 আর 4 13, আর 6 13 আর 6 19 আসছে আপাতত। এবার কে এর মান আমার কাছে দুটো অপশান, হয় 4 ধরতে পারি, 4 যদি ধরি তাহলে 4 আর 4 আরও 8 অ্যাড হবে, 8 যদি অ্যাড হয় তাহলে কত হচ্ছে, 19 আর 8 27। তার মানে দেখো এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই না? 3 দ্বারা বিভাজ্য যোগফলটা, ডিজিটগুলো সব যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে কে এর মান কত হয়ে যাবে, 4। অবশ্যই 8 ধরলে হবে না, তুমি একবার দেখে নাও, যদি 8 ধরি তাহলে এটা কে 8, তার মানে 8 8 16, তাহলে 19-এর সাথে আরও 16 যোগ হচ্ছে হবে, তাহলে 19-এর সাথে 16 যোগ করলে আমার হয় 35। দেখো এটা 3 দ্বারা বিভাজ্য কি, 3 দ্বারা ভাগ করলে মেলে 35, মেলে না, সেই জন্য 8টা হবে না। কী হয়ে যাবে আমার কাছে অ্যান্সার, 4। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট। দেখো 5x + 2y = 10x + 3y, 5x + 2y কে আমি বাই করে লিখতে পারি 10x + 3y = দেওয়া আছে 5-এর 9। এখানে ডাইরেক্ট যদি x/y দেওয়া থাকতো, তার ভ্যালু জানতাম আমরা, তাহলে x আর y এর ডাইরেক্ট মান আমরা এখানে বসিয়ে দিতাম, আমরা অ্যান্সার পেয়ে যেতাম, তাই না? কিন্তু ডাইরেক্ট x/y কিন্তু দেওয়া নেই এখানে, তাহলে এই যে প্রথমে এটা দেওয়া আছে, এখান থেকে আমাকে x/y এটা বের করে নিতে হবে। কী করে বের করব দেখে নাও, 9 দিয়ে আমি xকে গুণ করব, 5 9 45, 45x, এই দুটো আমি xটাকে গুণ করব একটু তাড়াতাড়ি করার জন্য, আদারওয়াইজ আমি কোনাকুনি গুণ করে করতে পারি বড় করে, বাট আমি কীভাবে করছি একটু তোমরা লক্ষ্য করো, তোমরা ওইভাবে ট্রাই করো করার। 5 9 45x, 5 10 50x, তাহলে x দুটো গুণ করলে কত আসছে, একদিকে 45 একদিকে 50, দুটোকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত দেবো 5x। সেম ওয়াইটাকেও করবো, 9 2 18y, 5 3 15y, 18 আর 15 বিয়োগ করলে 3y, তাহলে x/y আমার কাছে দাঁড়িয়ে যাবে কত, 3/5। তার মানে x এর মান কত 3, y এর মান কত 5। বাস, তুমি জাস্ট এবার এই যে অনুপাতটা তোমাকে বের করতে বলেছে এখানে পুট করে দাও, 2 × x² মানে 9, প্লাস 3 × y² মানে 25, তাই না, বাই 4 × x² মানে 9, প্লাস 9 × y² মানে 25। তবে একটু ক্যালকুলেশন, 8 3 3 9, 3 1 3, এটা হচ্ছে 3 8 24, 3 7 21, তাহলে 31/87 মানে 31:87 হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট। এইটা একটা সরল দিয়েছে, তো আমরা ফার্স্ট সরলটা শুরু করব এই পোর্শন, লেফট সাইডের পোর্শনটা থেকে, এই পোর্শনটাকে দেখে নিই আমরা, আর শুরু করব নিচে থেকে। 1 - ½ মানে হাফ, মুখে মুখে করার চেষ্টা করব। 1 - ½ মানে হাফ, 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, এবারে এটা 1/, আছে তাই না, 1/2 মানে হাফটা উল্টে যাবে, আর হাফকে উল্টে দিলে কত হয় 2 হয়ে যায়, আগে 1 প্লাস আছে, তাহলে 2-এর সাথে 1 প্লাস করলে কত হবে 3, তাহলে দেখো পুরোপুরি বাঁ দিক থেকে চলে আসবে 2/3। এবার রাইট সাইডটা করব, দেখো এই জায়গাটা কী আছে, 5-এর 6, অফ মানে আমরা জানি গণিত 2-এর 3, 3-এর 2, আর ভাজিতটাকে যদি গণিত করে দিই আর এটাকে যদি পূর্ণ ভেঙে নিই তাহলে কত হবে, 4-এর 4 5, 5-এর 4 হবে, আর ভাজি থেকে গণিত করলে আমরা জানি উল্টে যায়, মানে 4-এর 5, 5 5 কেটে যাবে, 3 2 6, মানে কত পুরো থাকছে শুধু, সরি আবার তো কাটছে, 2 2 4, মানে পুরোই কেটে যাচ্ছে, মানে শুধু 3 পড়ে থাকছে, তাহলে ইন্টু হয়ে যাবে 3, 3 3 কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমার কাছে কত 2। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে করব, তাড়াতাড়ি করা হবে। চলো নেক্সট। দেখো এটা খুব ভালো অঙ্ক, সরল, আবার 0.1 3বার আছে, তাহলে আমি 0.1 কিউ লিখতে পারি, প্লাস 0.02 এটারও আমরা কিউব লিখতে পারি, 3বার আছে। নিচে দেখো কি আছে, নিচে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো 0.2 0.2 0.2, এখানে ওপরে ছিল 1 1 1, নিচে 2 2 2 আছে, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই সবাইকে,
তাই না? তো 2 2 তো কেটে যাবে, সেখানে 1 হয়ে যাবে, 0.1 হয়ে যাবে সেটা, তাই না? এখানে আবার দেখো 2 2 আছে কিন্তু নিচে আবার 4 4 আছে, তাহলে এগুলোকেও যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এগুলোও কেটে কেটে 0.2 0.2 0.2 হয়ে যাবে নিচেরগুলো। তার মানে নিচেরগুলো ডবল করে দেওয়া আছে, ওপরেরটা থেকে নিচেরটা একটু ভালো করে দেখলে তোমরা লক্ষ্য করো যে ডবল দেওয়া আছে। তো সেই জন্য ডবল যদি দেওয়া আছে আমি 2 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি। কবার ভাগ করতে হবে? এক একটার সাথে 3 বার করে দেখো, তা 3 বার করে মানে 2 কিউব আমি কমন নিয়ে নিলাম। কমন নেওয়া মানেই কি? ভাগ করে দেওয়া। আর যদি 2 কিউব কমন নিয়ে নিই তাহলে আমার কাছে ঠিক চলে আসবে 0.1 তার কিউব প্লাস এটা দাঁড়িয়ে যাবে 0.02 তার কিউব, তাই না? এবার এই পোর্শনটা সেম, ওপর নিচে কেটে যাবে, তাহলে শুধু ওপরে 1 পড়ে থাকবে, নিচে 2 কিউব মানে 8 পড়ে থাকবে। আর 1/8 মানে কত হবে? তোমরা নর্মালি ভাগ করে নাও, 1 2 5, তাই না? হয়ে গেল, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট। বাহ, এই অঙ্কটা খুব ভালো। দেখো কিন্তু এই টাইপের অ্যালজেব্রিক কোশ্চেন আসার চান্স খুব বেশি। 1-2 কোশ্চেন এইভাবে এরকম আশাই করতে পারো তোমরা পরীক্ষায়, ঠিক আছে? তো দেখো এটাকে কিভাবে সলভ করব। একটা জিনিস মনে রাখো, সূচকের নিয়ম থেকে এটাকে সলভ করব আমরা। সূচকের জাস্ট একটা নিয়ম তোমাদেরকে বলে দিই, যে যদি কখনো 2 লিখছি না, ধরো সামথিং এক্স লিখছি, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b থাকে, মানে ভাজিত ফর্মেটে থাকে, a বাই x টু দি পাওয়ার b মানে ভাজিত ফর্মেট, তাহলে ভাজিত ফর্মেটকে আমরা মাইনাস করে লিখতে পারি। আর যদি কখনো x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b লিখলাম, মানে গণিত ফর্মেটে লিখলাম, তাহলে সেটাকে আমরা প্লাস করে লিখতে পারি। এটা সূচকের একটা বেসিক নিয়ম, যেটা আশা করছি তোমরা অনেকেই জানো, ঠিক আছে? দেখো তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। 1 প্লাস দেখো 2 টু দি পাওয়ার, এটাকে এই যে মাইনাস আছে এটাকে আমরা এরকম লিখতে পারি না, 2 টু দি পাওয়ার a বাই 2 টু দি পাওয়ার b, জাস্ট এই ফর্ম্যাটটা ইউজ করে, প্লাস এটা দেখো 1/1 প্লাস 2 টু দি পাওয়ার b বাই 2 টু দি পাওয়ার a। এবার এই নিচের পোর্শনটার কথা পাবো, শুধু এই জায়গাটা আমরা লসাগু নিলাম, কি লসাগু হবে? 2b, উপরে তো 1 আছে, নিচে লসাগু কত হবে? 2b, নর্মাল 2b নয় 2 টু দি পাওয়ার b, 2 টু দি পাওয়ার b, এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার a। এই 2 টু দি পাওয়ার bটা কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে, তাই না? মানে আমি তাহলে কী লিখতে পারি? এটাকে ডাইরেক্ট ভাবো, ডাইরেক্ট আমি কী লিখতে পারি? ডাইরেক্ট আমি এই জিনিসটা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার bটা উপরে চলে গেল, নিচে থাকবে 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার a। অনুরূপভাবে এটাও হয়ে যাবে 2 টু দি পাওয়ার aটা উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার b, তাই না? এবার দেখো এই দুটোকে আবার আমি যোগ করব, লসাগু নিয়ে নেবো, সেমই তো আছে 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার b। উপরটা যখন লিখবো 2 টু দি পাওয়ার a প্লাস বা b প্লাস, বিটা আগে লেখো এটা আগে লেখো, কোনো যায় আসে না, মানে উপরে নিচে দুটো সেমই আছে, সেম আছে মানে কাটাকাটি চলে যাবে, মানে অ্যান্সার হয়ে যাবে কত? 1। খুব ভালো কোশ্চেন, শুধু এই জায়গা থেকে এই কানেকশানটা তোমাদেরকে জানতে হবে, সূচকের এই বেসিক নিয়মটুকু তোমাদেরকে জানতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো সবাই। বাকিটা তো আর কিছু নেই, নর্মাল ক্যালকুলেশন, যোগ ভগ্নাংশে যোগ করলাম বাকিটা, শুধু এই ফরম্যাটটাকে এই ফরম্যাটটা আনা, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো এটাও ওই সূচকের অঙ্কটাই কাজে লাগবে। সূচকের অঙ্কে ওই যে গুণ থাকলে বললাম পাওয়ারগুলো যোগ হয়, অবশ্যই মনে রাখবে আমি কিন্তু এক্স টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার b লিখেছিলাম, তখন আমরা সেটাকে কী লিখলাম? এক্স টু দি পাওয়ার a প্লাস b। কিন্তু আমি যদি বলি এক্স টু দি পাওয়ার a ইন্টু ওয়াই টু দি পাওয়ার b, তাহলে কিন্তু আমি তাহলে কিন্তু আর কিছু করা যাবে না এখান থেকে, ঠিক আছে? কারণ কি, এদের দেখো বেসটা দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা, তাই কিছু করা যাবে না। কখন করা যাবে? যদি বেসটা সেম থাকে, ঠিক আছে? মাথায় থাকে যেন। তো সেম দেখো এখানেও বেসগুলো সব আলাদা আলাদা, তার মানে আমি এখন পাওয়ারটা যোগ করতে পারবো না। ফার্স্ট কাজ হবে আমার বেসটাকে সেম করে নেওয়া,
কীভাবে করবো? 8টাকে আমি 2 কিউব লিখতে পারি তো, 2 কিউব। আর বাইরে কত আছে? 1.1। 4টাকে লিখবো 2 স্কোয়ার, বাইরে কত আছে? 2.7 ইন্টু এটা তো 2 টু দি পাওয়ার 3.3 এটা আছে। তাহলে দেখো এটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 3.3 ইন্টু 2 টু দি পাওয়ার 5.4 ইন্টু 2 টু দি পাওয়ার 3.3। এবার দেখো আমি সবগুলো বেস কত চলে আসছে? 2। তাহলে আমি পাওয়ারগুলোকে যোগ করে লিখতে পারি। 3.3, 5.4 আর 3.3, 5, 6, 11, 12, 12 হবে 2 টু দি পাওয়ার 12। তাহলে বাঁ দিকে কত চলে আসছে? 2 টু দি পাওয়ার 12। আর ডান দিকে আছে 2 টু দি পাওয়ার কত? তাহলে কত অ্যান্সার? 12 হয়ে গেল। 2 টু দি পাওয়ার কত আসছে অ্যান্সার? কারণ আমাকে এই কোশ্চেন মার্কটাই তো বার করতে দিয়েছে। কোশ্চেন মার্কটার জায়গায় কত আসছে? 12 হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? দেখো প্রফিট লসের কোশ্চেন কী বলেছে? যে একজন লোক 1 টাকায় 3টি দরে কিছু সংখ্যক এবং সমান সংখ্যক লেবু 1 টাকায় 2টি দরে কিনেছে। আচ্ছা, 1 টাকায় 3টি, আবার কিনেছে আরেকটা আলাদা ধরনের, যেটা 1 টাকায় 2টি, এই দুটো কিনেছে। এবার লোকটি 20% লাভ রাখার জন্য প্রতি ডজন কত দামে বিক্রি করবে? আচ্ছা, প্রতি ডজন বিক্রি করবে মানে 12টা বিক্রি করবে। আর কেনার সময় এটাও বলে দিয়েছে সে সমান সংখ্যক কিনেছে। মানে এখানে আমরা দেখছি 3টি, এখানে 2টো। তাহলে প্রথমে তো আমাকে সংখ্যাটা সমান করতে হবে, কারণ কি কোশ্চেনে বলে দিয়েছে সমান সংখ্যক কিনেছে। তাহলে যদি সমান করতে চাই এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। একে 2 দিয়ে করলে একেও 2 দিয়ে করতে হবে, একে 3 দিয়ে করে দেবো, একে 3 দিয়ে করলে একেও 3 দিয়ে করতে হবে। তাহলে এখানে কটা লেবু হয়ে গেল? 6টা। এখানে হয়ে গেলো 6টা, সমান সংখ্যক হয়ে গেল 6টি, তাই না? 6টির দাম কত দাঁড়াচ্ছে? প্রথম 6টি 2 টাকা আর শেষে 6টা 5 টাকা। তাহলে মোট 12টি কমলা লেবু সে কত টাকায় কিনেছে? 5 টাকায় কিনেছে। 12টি কমলা লেবু সে কিনেছে 5 টাকায়, তাই তো? এবার সে বিক্রি করে 20% লাভ রাখছে। আচ্ছা, 20% মানে কত? 20% মানে আমরা বলতে পারি 1/5। মানে 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, 5 টাকা যদি সিপি হয়, 1 টাকা সে কী রাখবে? প্রফিট, মানে এসপি। তাহলে কত হবে? এসপি হবে 6। 5 টাকা সিপি হলে 1 টাকা সে প্রফিট রাখবে, তার মানে বিক্রি করতে হবে কত টাকায়? 6 টাকায়। আর এখানে আমার সিপিটা কত ছিল? 5ই ছিল। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে তাকে? 6 টাকায়। তাহলেই তার 20% লাভ থেকে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? এখানে তো আমার সিপিটা 5ই ছিল। 20% লাভ মানে 5 সিপি হলে এসপি হবে 6। আমার এখানে সিপিটা 5 টাকায় ছিল, তাহলে এসপিটা কত হবে? 6 টাকা। হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট চাই। দেখো কী বলে, যে n বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে 4 গুণ হবে? খুব সহজ অঙ্ক। n বছরে দ্বিগুণ, কত বছরে 4 গুণ? 4 গুণ মানে সেটাকে কী লিখব? 2 স্কোয়ার। মানে অ্যান্সারটা কী হয়? অ্যান্সারটা হয় এটার পাওয়ারের সাথে এটা গুণ। তাহলে অ্যান্সার হয়ে গেলো 2n বছরে। বাস, এক লাইনে অ্যান্সার। এগুলো এক লাইনেরই কোশ্চেন, কিছু না। ঠিক আছে, আশা করি নিয়মটা সবার মনে আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে? বলেছে একটা ভগ্নাংশের 6 গুণ ওর অনন্যকের চেয়ে 1 বেশি, তাহলে ভগ্নাংশটি কত? এই ধরনের অঙ্কগুলো আমার সবসময় মনে হয় যে অপশানের থ্রু দিয়ে যাওয়া কিন্তু সবথেকে ভালো। কীভাবে? দেখো, ফার্স্ট থেকে আমি অপশান টেস্ট করা শুরু করি। 1-এর 2, তাহলে ভগ্নাংশের 6 গুণ বলেছে, তাহলে 1-এর 2-এর 6 গুণ করলাম। প্রথমে কত আসছে আমার কাছে? 3। ভগ্নাংশের 6 গুণ তার অনন্যকের, ভগ্নাংশের অনন্যক কত হবে? আচ্ছা, 1-এর 2-এর অনন্যক, অনন্যক মানে উল্টো। 1-এর 2-কে যদি উল্টে দিই তাহলে 2-এর 1 হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে। তাহলে 6 গুণ তার অনন্যকের থেকে, দেখো একই তো বেশি হচ্ছে, তাই না? একই তো বেশি হচ্ছে। তাহলে আমার প্রথম অপশানটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল, আর আমাকে কিছু চেক করে দেখার দরকার নেই। ক্লিয়ার? আমি এইভাবে চেক করে দেখে নেবো। দেখো, যদি 2-এর 3টাকে করতাম, 2-এর 3 ভগ্নাংশের 6 গুণ, 6 গুণ মানে আমার কত আসছে? 4। আর ভগ্নাংশের অনন্যক মানে কত আসবে? 2-এর 3-এর অনন্যক 3-এর 2, 3-এর 2 মানে কত? 1.5। তাহলে এটাকে আর 1 বেশি হচ্ছে? এটা তো 2.5 বেশি হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা অ্যান্সার হবে না, বুঝতে পারছি। তো এইভাবে আমি অপশান চেক করেই এটাকে করে নেওয়া সবথেকে
ভালো বলে মনে করি। ঠিক আছে, তোমরাও এইভাবে করার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81, বৃহত্তম সংখ্যাটি কত? এটাও সবথেকে বেস্ট অপশান টেস্ট করে নাও। দেখো বৃহত্তম কীভাবে অপশান টেস্টটা করবো, দেখো বৃহত্তম সংখ্যাটা যদি 39 হয়, তাহলে আরেকটা সংখ্যা হবে কত? 38, কারণ পরপর বলেছে যেহেতু, এটা বড়টা তাহলে এটা ছোটোটা। এবার এদের বর্গের পার্থক্য 81 হবে কি হবে না আমি কীভাবে বুঝবো? পুরোপুরি কি বর্গ করব? না, দেখো কীভাবে করছি। এটা যদি বর্গ করি আমি, 9 স্কোয়ার মানে শেষে 81 আসবে, মানে 1 আসবে, ইউনিট ডিজিটে 1 আসবে। এটা যদি বর্গ করি 8 8 64, মানে শেষে 4 আসবে। এবার এটাকে যখন বিয়োগ করব, 4 এটাকে কত ধরবো? 11 ধরবো। 4 আর 7 দিলে 11, মানে যেটা পার্থক্য আসবে বা বিয়োগফল আসবে সেটা শেষে অবশ্যই 7 থাকবে। বাট এখানে শেষে কত আছে? বিয়োগফলটা 81 আছে, মানে শেষে 1 আছে। তাহলে এই অপশানটা তো আমার কাছে হলো না। এবার দেখো যদি আমি 42টা ধরি, তাহলে একটা 42 সংখ্যা, একটা কত হবে? 41। 42-এর যদি বর্গ করি শেষে কত আসবে? 4। 41-এর যদি বর্গ করি শেষে কত আসবে? 1। বিয়োগ করলে কত আসবে? 3, কিন্তু শেষে 3 নেই, এটাও হলো না, মানে 42টা হলো না। এবার যদি আমি 41টা ধরি, তাহলে 41, তাহলে একটা কত হবে? 40। 41-এর শেষে 1, মানে স্কোয়ার করলে, আর 40 স্কোয়ার করলে শেষে 0, তার মানে বিয়োগফল কত হবে? 1 আসবে ইউনিট ডিজিটে। এখানেও আমার পার্থক্যটা কত দেওয়া আছে? 1। আমার অ্যান্সার মিলে যাচ্ছে, এটাই হবে অ্যান্সার। তুমি চেক করে দেখে নিতে পারো। তাহলে এই যে টোটাল অঙ্কটা আমি ইউনিট ডিজিট কনসেপ্ট দিয়েই করতে পারলাম। ইউনিট ডিজিট কনসেপ্ট দিয়ে খুব তাড়াতাড়ি করা যায়। আমি তোমাদেরকে বোঝাতে চাইছি বলে একটু টাইম লাগছে, আদারওয়াইজ আমি এটা পরীক্ষার হলে হার্ডলি 15 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো, বা তোমরা সলভ করতে এটাকে পারবে। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ইজিলি সলভ করা যাবে, এটা কিছু না। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে ধরতে হবে এই ধরনের জিনিসগুলো, যেগুলো আমরা ইউনিট ডিজিটের থ্রু দিয়ে করতে পারবো বা আমরা করব। এগুলোর জন্যই চাই প্র্যাকটিস। ঠিক আছে, তো তোমরা রেগুলার প্র্যাকটিস ক্লাসটা করো, আশা করি তোমরাও এই ধরনের অঙ্ক এভাবেই সলভ করে নিতে পারবে ইজিলি। চলো লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের শেষ অঙ্কটা আবার প্রফিট লসেরই। 18টা বস্তুর ক্রয় মূল্য 15টা বস্তুর বিক্রয় মূল্যের সমান। খুব কমন একটা অঙ্ক। 18টা বস্তুর ক্রয় মূল্য কি? সিপি। 15টি বস্তুর বিক্রয় মূল্য এসপি। সমান বলেছে, মাঝে আমি সমান চিহ্ন দিয়েছি। তাহলে এখান থেকে ফার্স্ট কী হয়? সিপিটা তো এইদিকে আছে, এসপিটাকে ডান দিক থেকে নিচে নিয়ে চলে আসো। ডান দিকে অলরেডি 15 ছিল, 18টাকে বাম দিক থেকে নিচে নিয়ে চলে আসো। কাটাকাটি করো, 3 5 15, 3 6 18। তাহলে সিপি কত? 5, এসপি কত? 6। তাহলে লাভ কত? সিপি 5, এসপি 6, লাভ কত? 1 টাকা। শতকরা বলেছে, তাহলে 1/5, কারণ সিপির ওপরে হয় সবসময়, সেই জন্য নিচে 5 এলো, ইন্টু 100। 5 20 100, 20% হয়ে গেল আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর দেখো তোমরা এরকমই ক্লাস এইভাবে প্র্যাকটিস করে যাও। আশা করছি এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন সোজাসুজি কমন পাবে, মানে এই টাইপের বাইরে যাবে না। আমরা যদি বিভিন্ন রকম কোশ্চেন প্র্যাকটিস করে নিই, তাহলে সেই টাইপের মধ্যেই অবশ্যই পরীক্ষায় আসবে। ঠিক, তাহলে আজ এই পর্যন্তই থাক। বাকি আমরা আবার পরের ক্লাসে আবার নতুন করে প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।